আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কে কেমন আছো প্লিজ একটু জানিয়ে দিও কমেন্টে। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবান অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ভাইয়া আমি একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিজ্ঞানের একটা অন্যতম অধ্যায়, মাত্র 10 পৃষ্ঠার একটা অধ্যায়, সেটা হচ্ছে কোষ বিভাজন। যে কোষ বিভাজনটা নিয়ে তোমরা অনেকে অনেক রকমের পেনিক খাও। এই ক্লাসে পুরো অধ্যায়টা নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা আলোচনায় চলে যাই। ওকে, দেখো কোষ বিভাজন অধ্যায়টার মধ্যে তোমাদের কি কি আছে। এট ফার্স্ট আমরা আলোচনা করব কোষ বিভাজন কি এবং কাকে বলে। এরপরে আমরা আলোচনা করব মাইটোসিস। মাইটোসিস মানে কোষ বিভাজনের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। কোষ বিভাজন কত প্রকার, তারপরে আমরা যেহেতু তোমাদের বইয়ে মাইটোসিস নিয়ে আলোচনা করা আছে, মাইটোসিস কত পর্যায়, যে 5টা পর্যায় আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলা নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। এন্ড দেন আমরা আলোচনা করব মাইটোসিসের গুরুত্ব, তারপরে আমরা আলোচনা করব মিওসিস এবং মিওসিসের গুরুত্ব। এই তো আমাদের অধ্যায় শেষ, ঠিক আছে। তো এই অধ্যায়টা কিন্তু প্রত্যেকটা বোর্ডে এই অধ্যায় থেকে কোশ্চেন মাস্ট আসে। তো কোন কোন বিষয়গুলো বা কোন কোন বিষয়গুলো থেকে ভাইয়া সিকিউ হয়, এমসিকিউ হয়, সব বিষয়গুলো নিয়ে আজকে ভাইয়া আলোচনা করব। তো ক্লাসটা খুব সুন্দরভাবে দেখো। বিভাজনটা কি ভাইয়া? দেখো আমি উপরে একটা সংজ্ঞা লিখে রাখছি, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে, বিভক্তি অর্থাৎ মানে বিভাজন, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি মাতৃকোষ থেকে 2টি বা 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকেই আমরা বলবো কি কোষ বিভাজন। দেখো একটা কোষ, একটা মাতৃকোষ, এই মাতৃকোষটা বিভক্ত হয়, কখনো হবে 2টা বা কখনো হচ্ছে কি 4টা কোষের সৃষ্টি হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি সেল ডিভিশন। সেল ডিভিশন, বুঝছো? সেল ডিভিশনটা আরেকটু ভালোভাবে আলোচনা করে দেখি। এর আগে তোমাদের এই অধ্যায়ে যে বিষয়গুলো জানা দরকার, দেখো 1 নম্বর জানা দরকার আমরা কোষ বিভাজন কি জানলাম। তারপরে দেখো আমি আরেকটা সংজ্ঞা লিখে রাখছি, যে কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলে ভাইয়া? অপত্য কোষ। তাহলে কোষ বিভাজনের ফলে যে সৃষ্ট নতুন কোষটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলতেছি? অপত্য কোষ। এবং যে কোষটি থেকে অপত্য কোষ, দেখো এটা কিন্তু একটা মাদার সেল, রাইট? এটা একটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা মাদার সেল। এই মাদার সেলটা বিভাজিত হতে হতে আমাদের কি হচ্ছে? 2টি বা 4টি কি হচ্ছে? ডটার সেলে পরিণত হচ্ছে। ডটার সেল মানে অপত্য কোষ, ঠিক আছে ভাইয়া? অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে যে কোষটি বিভাজিত হওয়ার ফলে যে কোষটি বিভাজিত হওয়ার ফলে অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, আমরা সেটাকে বলতেছি কি? মাতৃকোষ। যে কোষটি থেকে অপত্য কোষ সৃষ্টি হয় তাকে বলতেছি মাতৃকোষ। দেখো তোমাদের ক্লাসটা যাতে খুব বেশি দীর্ঘ না হয়, এই জন্য আমি কিন্তু এই যে যেগুলা সংজ্ঞা তোমাদের অতীব প্রয়োজন দরকার, এগুলো আমি লিখে রাখছি। তো অবশ্যই তোমরা কিন্তু সংজ্ঞাগুলা খাতা কলম বের করো। খাতা কলম বের করো, বের করছো? বের করে তুলে নাও। তুলে শুরু করছো, বইটা সামনে রাখো, ফোনটাও সামনে রাখো ভাইয়া, এবং খাতা কলম নিয়ে নোট করা শুরু করো। এরপরে আমরা আরো একটা বিষয় জানবো, সেটা হচ্ছে দেখো হ্যাপ্লয়েড কোষ আর ডিপ্লয়েড কোষ। আমরা কিন্তু এটা নিয়ে একটু পেনিক খাই। হ্যাপ্লয়েডটা কি ভাইয়া? হ্যাপ্লয়েডটা হচ্ছে এন। এই এন এর সাথে পরিচিত আছে তো? বায়োলজির এন। তারপরে কি পরিচিত আছে ভাইয়া? 2n পরিচিত আছে তো? তাহলে যে কোষে এক সেট ক্রোমোজোম থাকে, যে কোষে এক সেট ক্রোমোজোম থাকে, তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ কি কোষ ভাইয়া? হ্যাপ্লো। এই যে হ্যাপ্লো, এই যে হচ্ছে হ্যাপ্লো, বুঝছো? হ্যাপ্লো মানে মনো যেটাকে বলা হয়, এটাকে বলা হয় এক। তারপরে কি? ডিপ্লো, ঠিক আছে? ডিপ্লো মানে এই যে ডিপ্লো, এই ডিপ্লো কথাটার মানে কিন্তু 2। তাহলে হ্যাপ্লো কথার মানে হচ্ছে 1 আর ডিপ্লো কথার মানে হচ্ছে 2। তাহলে যে কোষে এক সেট ক্রোমোজোম থাকে তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড কোষ, আর যে কোষে 2 সেট ক্রোমোজোম থাকে তাকে আমরা বলবো কি? ডিপ্লয়েড কোষ, রাইট? আচ্ছা, এখন একটা কোষ দেখো, আমরা মানুষ, তাই না? আমরা হচ্ছে উন্নত শ্রেণীর জীব। তাহলে আমাদের দেহটাও কিন্তু মানে কি বলবো, যে কোটি কোটি সেল বা কোটি কোটি কোষের সমন্বয়ে আমাদের একটা দেহ গঠিত, বুঝছো? মানে বলা থেকে যে মানুষের দেহটা প্রায় 30 ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত, এর থেকেও বেশি হতে পারে। তাহলে দেখো যখন মাতৃগর্ভে, ঠিক আছে, যখন হচ্ছে যৌন জনন হয়, মানে একটা স্ত্রী ডিম্বাণু, মানে একটা হচ্ছে তোমার জনন কোষ অর্থাৎ কি
পুরুষের হচ্ছে তোমার শুক্রাণু, আর স্ত্রীর বা মহিলা বা স্ত্রীর হচ্ছে ডিম্বাণু। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে যে একটা জাইগোট, প্রথমত এককোষী একটা জাইগোট সৃষ্টি হয়, ওই জাইগোটটা আবার বারবার বিভাজন হতে 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 একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। এমন ভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, বড় গাছপালা এগুলা কিন্তু এই যে কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। তাহলে কোষ বিভাজনটা বুঝতেছো ভাইয়া? আসো কোষ বিভাজনটা আরেকটু ডিপলি আমরা আলোচনা করি। দেখো আমরা কোষ বিভাজন কি জানছি, কোষ বিভাজন কাকে বলে এটাও জানছি, এখন কোষ বিভাজনের প্রকারভেদটা জানি। প্রকারভেদটা কি ভাইয়া? মূলত কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, অর্থাৎ প্রত্যক্ষ কোষ বিভাজন, যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই। আরেকটা হচ্ছে মাইটোসিস, যেটা হচ্ছে কি ভাইয়া? সমীকরণিক বিভাজন। আরেকটা হচ্ছে মিয়োসিস, যেটা হচ্ছে কি? হ্রাসমূলক বিভাজন। আচ্ছা ভাইয়া, তোমাদের বইয়ে মাইটোসিস আর মিয়োসিস নিয়ে আলোচনা করা আছে, কিন্তু ভাইয়া অ্যামাইটোসিস নিয়ে ওইভাবে কোনো আলোচনা করা নাই। তা আমরা অ্যামাইটোসিসটাও একটু জানবো, ঠিক আছে? যেহেতু তোমাদের বইয়ে দেওয়া নাই, আমরা কোনো ব্যাপার না, আমরা জানবো। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে একটা, কি বলছে এখানে? প্রত্যক্ষ কোষ বিভাজন। মানে এটা হচ্ছে কোনো রকম জটিল মাধ্যম ছাড়াই, কোনো রকম কি মাধ্যম ছাড়াই ভাইয়া? জটিল মাধ্যম ছাড়াই একটা কোষ, আর কোষের ভিতর এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর নিউক্লিওলাস, বাইরেরটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে এরপরে কি হবে? এরপরে হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে কোষটা কি হবে? ডাম্বেল আকার ধারণ করবে, এবং হচ্ছে তোমার এই যে নিউক্লিয়াসটা আছে না ভাইয়া, এই যে তোমার ভিতরে যে নিউক্লিয়াসটা, এটা হচ্ছে লম্বা হবে। এটা কি হবে? এরকম লম্বা লম্বা হবে, ঠিক আছে? এরপরে কি হবে? এখানে একটু করে, এখান থেকে একটু করে খাঁচ কাটা শুরু হবে, তখন আরো একটু খাঁচ হবে, তখন এখানে কি হবে? নিউক্লিয়াসটা, ভিতরের যে নিউক্লিয়াসটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে তখন আরো বেশি করে খাঁচ সৃষ্টি হয়, তখন হচ্ছে পুরা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, পুরা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা আলাদা হয়ে যাবে। দেখো কোন এটা কি জটিল মাধ্যম হলো? একটা মাদার সেল থেকে সরাসরি দুইটা কি হলো ভাইয়া? ডটার সেল পরিণত হলো। মানে একটা মাতৃকোষ থেকে কোষটা বিভাজিত হয়, ডিরেক্টলি দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়ে গেল। এই অ্যামাইটোসিস বা দ্বি বিভাজন, এই অ্যামাইটোসিস আরেকটা নাম হচ্ছে দ্বি বিভাজন প্রক্রিয়া। এই দ্বি বিভাজন কিন্তু তোমরা অনেকেই পরিচিত আছো, ঠিক আছে? তোমরা যে মনেরা যে পর্বটা পড়েছো না, মনের রাজ্যটা, ওই মনের রাজ্য কিন্তু আছে। কারণ কি? এই কোষ বিভাজনটা কিসের ক্ষেত্রে হয় ভাইয়া? কিসের ক্ষেত্রে হয়? ব্যাকটেরিয়া আর হয় কি ভাইয়া? ইস্টের ক্ষেত্রে হয়, ব্যাকটেরিয়া আর ইস্ট, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে এককোষী যে জীবগুলা, এরা কিন্তু এককোষী জীব, এদের মানে পুরা দেহটা একটা কোষ দ্বারা গঠিত। তাহলে এই এককোষী জীবের ক্ষেত্রে এই যে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কিন্তু মূলত হয়ে থাকে। বুঝছো আমার কথা? তাহলে এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে? অ্যামাইটোসিস কি বুঝছো? তাহলে যে কোষ বিভাজনটা কোনো জটিল মাধ্যম ছাড়াই সরাসরি দুইটা অপত্য কোষের সৃষ্টি হয় একটা মাতৃকোষ থেকে, সেটাকে আমরা বলতেছি অ্যামাইটোসিস। এখন আসি আমরা হচ্ছে মূলত আলোচনাটা ভালোভাবে করব হচ্ছে তোমার মাইটোসিসটা নিয়ে তোমাদের একটু ভালোভাবে আলোচনা করা আছে, এবং ইন ফিউচারে এটা নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা পাবো, বুঝছো? এখন হচ্ছে ভাইয়া, এখন আমরা কি জানবো? এই যে দেখো মানুষের দেহকোষ, আমরা কিন্তু দেখো আমরা কিন্তু হচ্ছে কি, আমাদের যে দেহকোষ বা আমাদের দেহটা, এটা কি মানে ডিপ্লয়েড কোষ, মানে 2n সংখ্যক কোষ, জনন মাতৃকোষ বা যেগুলো হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, বুঝছো? শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে n সংখ্যক কোষ। আমি এখানে লিখে রাখছি, দেখো মানুষের দেহকোষটা কি ভাইয়া? 2n সংখ্যক, আর শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে তোমার n সংখ্যক। দেখো শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে মাতৃগর্ভে হচ্ছে কি সৃষ্টি হয়? জাইগোটের পরে আমরা সৃষ্টি হয়, মানে একটা দেহ সৃষ্টি হয়, জীবদেহ। এখন আসো আমরা হচ্ছে জানলাম প্রকারভেদগুলো, এখন মাইটোসিস কি ও তার প্রকারভেদ সম্বন্ধে জানবো। আমি আশা করছি তোমরা এই যে 1টা 2টা 3টা 4টা 5টা সংজ্ঞা তোমরা তুলে নিয়েছো, আশা করছি ভাইয়া। এখন আমরা মাইটোসিস নিয়ে মূলত আলোচনা করব। দেখো মাইটোসিস কোষ বিভাজনটা কি ভাইয়া? তোমরা একটু, আমি বলছি তোমরা একটু খাতায় নোট করে নাও, ঠিক আছে? আমি একটু করে লিখে দিব, তোমরা পুরোটাই খাতায় নোট করবা। কিভাবে নোট করবা? অবশ্যই তোমরা জানো মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। যে প্রক্রিয়ায় বা কোষ বিভাজনের যে প্রক্রিয়ায়
একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয় এবং সেই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এটা একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা দিলেও মার্ক পাওয়া যাবে। আরেকটু যদি আমরা স্ট্যান্ডার্ড ভাবে বলি তাহলে আমরা এইভাবে বলতে পারবো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়। ভাইয়া কয়বার? একবার। কয়বার? তাহলে এখানে কি দেখো, এখানে আমরা মূল পয়েন্ট কি পাচ্ছি, এই যে মাইটোসিস, এই মাইটোসিসে আমরা কি পাচ্ছি যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হবে। কয়বার? সম্পূর্ণভাবে একবার বিভাজিত হবে। আমার কথা বুঝতে পারছো? বুঝিয়ে লিখবা অবশ্যই, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো আমরা? মাইটোসিস কোষ বিভাজন। ভাইয়া কি বলবো? মাইটোসিস কোষ বিভাজন। এখন মাইটোসিস কোষ বিভাজনে আরেকটা খেলা আছে। খেলাটা কি ভাইয়া? খেলাটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, আরেকবার কি হয়? সাইটোপ্লাজম বিভাজিত হয়। তাহলে প্রথমে কি বিভাজিত হচ্ছে? নিউক্লিয়াস, ঠিক আছে? প্রথমে কি বিভাজিত হচ্ছে ভাইয়া? প্রথমে বিভাজিত হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা দেখো, আমি আশা করছি তোমরা এগুলা তুলে নিয়েছো তো? হ্যাঁ, তুলে নিয়েছো? কেমন আমরা এটা মিশাই। মাইটোসিস কোষ বিভাজনে প্রথমে কি হচ্ছে? নিউক্লিয়াসের বিভাজন। এই যে এটা হচ্ছে তোমার মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, মাইটোসিস, ঠিক আছে? মাইটোসিসে প্রথমে কি হবে? ক্যারিওকাইনেসিস। কি কাইনেসিস? ক্যারিওকাইনেসিস। আরেকটা আমরা পাবো কি? সাইটোকাইনেসিস। বুঝছো? তা ক্যারিওকাইনেসিসটা কি ভাইয়া? নিউক্লিয়াসের, সোজা বাংলা ভাষায় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। এটা কিন্তু তোমার এমসিকিউ বলো আর কোন নাম্বারে বলো চলে আসে, নিউক্লিয়াসের বিভাজন। আর এটা তাহলে কি হবে ভাইয়া? সাইটোপ্লাজমের বিভাজন। কিসের বিভাজন হবে এটা? সাইটোপ্লাজমের বিভাজন। বুঝছো? তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় দেখো কি হচ্ছে, প্রথমে হচ্ছে কি হবে? ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, তারপর হবে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজন। এখন এই নিউক্লিয়াসের বিভাজনটা হচ্ছে 5টা পর্যায়ে বিভক্ত। এটার নাম কি কি ভাইয়া? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বুঝছো? প্রথমে আমরা কি পাচ্ছি? প্রোফেজ, তারপর কি? প্রোমেটাফেজ। লিখতেছো আমার সাথে? লিখতেছো? মেটাফেজ, তারপরে কি পাবো ভাইয়া? অ্যানাফেজ, এন্ড দেন আমরা পাবো টেলোফেজ। এই 5টা পর্যায়ে নিউক্লিয়াসটা বিভাজন হবে। বুঝছো? এরপরে হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন হবে, যেটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। এখন ভাইয়া এই যে প্রস্তুতি বা এই যে ওর বিভাজনটা, এই বিভাজনটা হওয়ার আগে যে প্রস্তুতিমূলক যে কাজটা করে কোষ, সেটাকে আমরা বলবো ইন্টারফেজ। দেখো আমি যে ক্লাসটা তোমাদের নিচ্ছি, ক্লাসটা নেওয়ার আগে কি হচ্ছে? এখানে আমার ক্যামেরাটা সেটআপ দেওয়ার লাগছে, আমার ইয়ারফোনটা কানেক্ট দেওয়ার লাগছে, আমার একটু লাইটিং করার লাগছে, বোর্ডটাকে সাজাইতে লাগছে, তোমাদের ক্লাসটা সাজাইতে লাগছে। তো দেখো আমি যে ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করতেছি, এই ক্লাসটা বা এই ভিডিওটা বানানোর জন্য আমার এতগুলা কাজ বা এতগুলা প্রস্তুতি নেওয়ার লাগছে। এটাকে আমরা কি বলবো? ইন্টারফেজ। বুঝতে পারছো? তাহলে এই যে কোষটা এতগুলা কাহিনী করে যে বিভাজিত হবে, এর আগে যে এই কাহিনীগুলা যে করবে, ওই কাহিনীগুলার যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা নেওয়ার নামে কি ভাইয়া? ইন্টারফেজ। যদি প্রশ্নে আসে ইন্টারফেজ কাকে বলে, তখন ফির বলিও না ইন্টারফেজটা আবার কি। তাহলে কোষ বিভাজন হওয়ার আগে যে প্রস্তুতিমূলক কাজগুলো করে, এখন আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এটা নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, এখন তার আগে যে মাইটোসিস কোথায় ঘটে ভাইয়া? মাইটোসিস ঘটে আমাদের দেহকোষে।
জননাঙ্গের বৃদ্ধিতে মাইটোসিস ঘটে। তারপরে হচ্ছে তোমার উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, মোস্ট ইম্পর্টেন্ট কিসের জন্য, এমসিকিউ, যে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে কি কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন। দেখো আমাদের কোথাও যদি কেটে যায়, তারপরে হচ্ছে চামড়া ছিলে যায়, এখানেও কিন্তু কি কোষ বিভাজন হয়, মাইটোসিস কোষ বিভাজন। কারণ আমরা কি জানি যে মাইটোসিস কোষ বিভাজনে, ঠিক আছে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএ এর হুবহু অনুলিপি আমরা অপত্য কোষে পাই। মানে মাতৃকোষে যে কয়টা ক্রোমোজোম থাকে, অপত্য কোষে ওই কয়টা ক্রোমোজোম থাকে, এবং নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভিতর তোমার হচ্ছে ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়। এখন আমরা কি নিয়ে আলোচনা করব, প্রোফেজ। কি নিয়ে আলোচনা করব, প্রোফেজ। এটা কি, এটা হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায় বা আদ্য পর্যায়, ঠিক আছে, প্রথম পর্যায়। এই প্রথম পর্যায়ে দেখো আমি তোমাদের এখানে চিত্রগুলা এঁকে রেখেছি, এই চিত্রগুলা অবশ্যই তোমরা চিনতে পারছো। you know that এটা কি ভাইয়া, উদ্ভিদ কোষ, রাইট, উদ্ভিদ কোষ। আমি প্রাণী কোষটা আঁকি নাই, প্রাণী কোষটাও আছে, তোমাদের বইয়ে দেখে নিবা। দেখো এখানে প্রথমে এই যে আমি বললাম যে ইন্টারফেজ, এটা হচ্ছে তোমার ইন্টারফেজ পর্যায়। এই চিত্রটা কি পর্যায়, ইন্টারফেজ পর্যায়। মানে এখনো তোমার কোষটা কি হয়নি, বিভাজিত হয়নি। এ কি করতেছে, প্রস্তুতি নিচ্ছে। এই যে পাঁচটা ধাপে, পাঁচটা পর্যায়ে বিভাজিত হবে, তারপর সাইটোপ্লাজম বিভাজিত হবে, এর প্রস্তুতিটা নিচ্ছে। দেখো এখানে তোমার যে ক্রোমোজোম বা এই যে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু যেটাই বলো, এগুলা কিন্তু এই যে পেঁচানো আছে। আর এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমরা জানি কি নিউক্লিওলাস। আর এই যে নীল কালার দিয়ে আমি যে দিছি জালের মতো, সুতার মতো, এগুলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। তারপরে এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, যে নিউক্লিয়াসকে ঘিরে রাখছে, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এখন এরপরে প্রথমে, আচ্ছা প্রোফেজ ধাপে আমরা প্রোফেজ ধাপে যেটা লিখবো, আমি একটু উপরে লিখি, ঠিক আছে, উপরে ফেজ। তাহলে প্রোফেজ তোমার যখন পরীক্ষায় বা সিকিউতে আসবে, ঠিক আছে, তখন আমরা কিন্তু এগুলা কি করব, হচ্ছে তোমার পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবো। বায়োলজিতে পয়েন্ট আকারে একটু গুছিয়ে লিখলে পরীক্ষকরা বেশি নাম্বার দেয়, তাহলে আমরা ওইটা কেন মিস করব, আমরা একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করব। এর দ্বারা পরীক্ষকের আকর্ষণটা আমাদের খাতার দিকে থাকবে। এখন এখানে দেখো ফার্স্ট অফ অল এই প্রোফেজ ধাপে কি ঘটে, জল বিয়োজন ঘটে। যদিও বা তোমাদের বইয়ে, ঠিক আছে, এটা বলছে যে এটা একটা জটিল প্রক্রিয়া, পানিবিহীন জল বিয়োজন ঘটে, পানিবিহীন একটা জটিল প্রক্রিয়া, কিন্তু আসলে এখানে জল বিয়োজনটা ঘটে। এটা ইন ফিউচারে তোমরা জানতে পারবা। তো তোমাদের বইয়ে দেওয়া আছে জল বিয়োজন বিহীন একটা প্রক্রিয়া। তো যাই হোক, জল বিয়োজন ঘটে, জল বিয়োজন ঘটার পরে তোমরা যদি এটা নাও দাও কোনো সমস্যা নাই, আমরা আরেকভাবে এখানে লিখতে পারি। এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়। কি পর্যায়, প্রথম পর্যায়। তোমরা কি লিখবা, মাইটোসিসের প্রথম পর্যায়, এখানে লিখবা অবশ্যই মাইটোসিসের প্রথম পর্যায়, ঠিক আছে। এখানে জল বিয়োজন ঘটবে, জল বিয়োজন ঘটার পরে কি হবে, তোমার নিউক্লিয়াস গুলা আকারে বড় হবে। নিউক্লিয়াসটা কি হবে, এই যে নিউক্লিয়াস, এখানে যে আকারে বড় হবে, নিউক্লিয়াস আকারে বড় হবে, এবং তোমার হচ্ছে ক্রোমোজোম গুলা কি হবে, ক্রোমোজোম মোটা হবে, ক্রোমোজোম মোটা ও খাটো। আমার লেখা বুঝতে পারছো কি, না বুঝতে পারলে বলবা কিন্তু। মোটা ও খাটো হতে শুরু করে, দেখো এইখানে ক্রোমাটিন জালিকা গুলা পেঁচানো আকারে ছিল, তখন জল বিয়োজন ঘটলো, জল বিয়োজন ঘটার পর কি হলো, এখানে তোমার ক্রোমোজোম গুলা কি হলো, আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, মোটা হচ্ছে এবং খাটো হতে শুরু করলো, ঠিক আছে। এবং এই যে নিউক্লিয়াসের আকারটা কি হলো ভাইয়া, নিউক্লিয়াসের আকারটা হচ্ছে তোমার বড় হয়ে গেল, হ্যাঁ। তারপরে হচ্ছে যে কাহিনীটা ঘটবে, এখানে আরেকটা কাহিনী ঘটবে, হচ্ছে যে তোমার এই যে তোমার হচ্ছে এটা কি সেন্ট্রোমিয়ার, আর এই যে হচ্ছে তোমার হচ্ছে এটা কি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে হচ্ছে তোমার ক্রোমোজোম গুলার মধ্যে সেন্ট্রোমিয়ার ব্যতীত, মানে সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বি আকারে এই ক্রোমোজোমটা ভাগ হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। তখন কাহিনীটা কি দাঁড়াবে বা এখানে ক্রোমোজোমটা কি হবে, কিন্তু এই যে তোমার এটা কিন্তু
এইটা কিন্তু বিভাজন হবে না, তখন ক্রোমোজোমটা এইরকম আকার ধারণ করবে যে এই যে মাঝ বরাবর, এই মাঝ বরাবর হচ্ছে তোমার বিভাজিত হয়ে সেন্ট্রোমিয়ার ছাড়া এই যে এটা একটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তো এইভাবে এই যে ক্রোমোজোম গুলা কিন্তু সৃষ্টি হবে। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে তোমার মূল চিত্র। এই যে দেখো এখানে কি হয়েছে, ক্রোমোজোম গুলা খাটো হয়ে গেছে, তারপরে হচ্ছে তোমার ক্রোমোজোমের মধ্যবর্তী মানে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে গেছে, এবং কি নিউক্লিয়াস তো আকারে বড় হয়েছে। আর কি হচ্ছে, এইগুলা সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগ হয়ে যায়, এবং এখানে কি হচ্ছে তোমার ক্রোমোজোমের যে সংখ্যাটা গণনা করা যাবে, এইভাবে গুছিয়ে। হ্যাঁ, গুছিয়ে তুমি যদি 4টা থেকে 5টা পয়েন্ট লিখতে পারো না, তাহলে পরীক্ষক এখানে তোমাকে নাম্বার দিতে বাধ্য। বুঝতে পারছো? প্রোফেজ নিয়ে কোনো সমস্যা আর নাই। এখন আমরা আলোচনা করব প্রো মেটাফেজ। ঠিক আছে, যাই হোক, এই চিত্রটা, এটার একটা চিত্র আমার কাজে লাগবে। আমরা প্রো মেটাফেজ তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, বা এটা হচ্ছে কি তোমার কি বলে, প্রোমেটাফেজ ধাপ, তাই না? এই প্রোমেটাফেজ ধাপে চিত্রটা কেমন হবে ভাইয়া? এরকম হবে, এখানে একটা কাহিনী ঘটবে। এটা কি ধাপ? প্রোমেটাফেজ। দেখো এখানে তোমার হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে বিলুপ্ত হবে। এখন বিলুপ্ত হবে, আর হচ্ছে তোমার যে নিউক্লিওলাসটা আছে, এই নিউক্লিওলাসটাও আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে, আস্তে আস্তে কি হবে? বিলুপ্ত হতে থাকবে। হ্যাঁ, এখানে আমরা ক্রোমোজোম গুলা লিখি একটু। এখানে ক্রোমোজোম গুলা, ঠিক আছে, ক্রোমোজোম গুলা থাকবে, এগুলো হচ্ছে তোমার ক্রোমোজোম। তো যাই হোক, এখানে দেখো এখানে কি হবে, এই যে তোমার এই পয়েন্ট গুলার নাম, এই যে দুইটা মেরু, এগুলা, এটা কি, এটার নাম হচ্ছে মেরু। আর এটা তো হচ্ছে আমাদের নিউক্লিওলাস। আর নিউক্লিয়ার মেমব্রেন মানে এগুলো কি, বিলুপ্ত প্রায়। এখানে আরেকটা ভাষা আমরা এড করবো যে বিলুপ্ত প্রায়। এটাও কি বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস এবং বিলুপ্ত প্রায়। দেখো এই প্রোমেটাফেজ ধাপে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মানে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে না, এখানে কি বিলুপ্তটা শুরু হয়, বিলুপ্ত প্রায়। তারপরে হচ্ছে এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা পাবো, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। কি হবে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। কি হবে? স্পিন্ডল যন্ত্র। এই যে দেখো, এই যে এগুলার নামে কিন্তু স্পিন্ডল যন্ত্র। নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, এখানে কি মাকুয়াকৃতির ধারণ করবে, এবং কি হবে? দুইটা মেরু সৃষ্টি হবে। হ্যাঁ, দুই প্রান্তে দুইটা মেরু সৃষ্টি হয়, কি হবে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে প্রথম। দ্বিতীয়টা আমরা যেভাবে নিতে পারি, দেখো কিছু এগুলা তো সবগুলো স্পিন্ডল যন্ত্র। তো যে স্পিন্ডল যন্ত্রগুলোর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে, এটা কি সেন্ট্রোমিয়ার না? এই যে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে, আমরা এই অংশটা বা এই স্পিন্ডল যন্ত্রটাকে বলবো হচ্ছে স্পিন্ডল তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। কি বলবো? ক্রোমোজোমাল তন্তু। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না যে স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার মানে সেন্ট্রোমিয়ার গুলা লেগে আছে, সেটাকে আমরা কি বলবো? ক্রোমোজোমাল তন্তু বা স্পিন্ডল তন্তু। তাহলে এখানে কি পাবো আমরা? ক্রোমোজোমাল তন্তু। তোমরা এটা একটু সাজিয়ে গুছিয়ে লিখি। হ্যাঁ, ক্রোমোজোমাল তন্তুর সৃষ্টি, ক্রোমোজোমাল তন্তু। তাহলে ক্রোমোজোমাল তন্তু আমরা কাকে বলতেছি? যে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে যে স্পিন্ডল যন্ত্রের সাথে, সেটাকে আমরা বলতেছি কি? ক্রোমোজোমাল তন্তু বা স্পিন্ডল তন্তু। আরেকটা এখানে কাহিনী কি ঘটবে ভাইয়া? এখানে হচ্ছে তোমার কি হবে? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্ত ঘটতে থাকবে, বুঝছো?
তাহলে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকবে এবং প্রাণী কোষে কি হবে, এই যে সেন্ট্রিওল আছে না, সেন্ট্রিওল দুই প্রান্তে মানে দুই মেরুর কাছে যায়, ওখানে কি হবে অ্যাস্টার রে মানে রশ্মি বিচ্ছুরিত হবে, যেটাকে আমরা বলবো অ্যাস্টার রে বিচ্ছুরিত হবে এটা হচ্ছে কোন ধাপে, প্রোমেটাফেজ ধাপে কোন কোষে, প্রাণী কোষে। বুঝছো, এই এস্টার রে থেকে কিন্তু তোমার এস্টার রে কাকে বলে এটা ক নাম্বারেও মাস্ট আসে, ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ইম্পর্টেন্ট। এটা কি ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এখানে কি ইম্পর্টেন্ট, যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্ত ঘটতে থাকে কোন পর্যায়ে, সেটা হচ্ছে প্রোমেটাফেজ ধাপে বা প্রোমেটাফেজ পর্যায়ে। আরেকটা কি কাহিনী দেখি আমরা, যে এস্টার রে বা হচ্ছে তোমার রশ্মি বিচ্ছুরিত হয়, এস্টার রে মানে হচ্ছে কি রশ্মি বিচ্ছুরিত হয় সেন্ট্রিওল থেকে। এটা কি হয়, যে এই তোমার প্রাণী কোষের এই যে মেরুগুলো আছে না, এই মেরুগুলাতে এই কাহিনীগুলো ঘটে। বুঝছো, তাহলে এই হচ্ছে তোমার প্রোমেটাফেজ। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে দাও। বুঝছো আমার কথা? এইভাবে 4 থেকে 5টা বৈশিষ্ট্য তুমি যদি সুন্দরভাবে খাতায় তুলে দিতে পারো, দ্যাটস এনাফ ফর ইউ। মেটাফেজ কি আলোচনা করব ভাইয়া, মেটাফেজ। ঠিক আছে, এখন আমরা আলোচনা করি মেটাফেজ। আরে চিত্রটা মিশাই দিলাম রে, তোমাদের প্রোমেটাফেজ ধাপের আরেকটা যদিও বা তোমাদের বই এটা দেওয়া নাই, এখানে কি প্রোমেটাফেজ ধাপের আরেকটা কাহিনী হচ্ছে কি ক্রোমোজোমাল ড্যান্স, মানে কি ক্রোমোজোমের নৃত্য শুরু তোমার হচ্ছে বিষুবীয় অঞ্চলে আসতে থাকবে, সেখানে কি ক্রোমোজোমাল নৃত্য হবে। এখন আমরা মেটাফেজ ধাপে আসি। কি ধাপে আসবো? মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপের চিত্রটা কেমন হবে ভাইয়া? এখানে এরকম হবে। এখানে কেন মনে হচ্ছে, কারণ হচ্ছে তোমার ক্রোমোজোম গুলা কি হবে, বিষুবীয় অঞ্চলে আসতে থাকবে। ক্রোমোজোম গুলা কি হবে, বিষুবীয় অঞ্চলে সব, এই যে তোমার এই যে পয়েন্টটা দেখতেছো, এটা হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চল। এখানে কি হবে, ক্রোমোজোম গুলা আসবে। তো আমরা এখন বিস্তারিত একটু আলোচনা করি। এখানে ক্রোমোজোমগুলা কি করবে ভাইয়া, বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। বুঝতে পারছো আমার বিষয়টা? এগুলা কি, এগুলা হচ্ছে কি স্পিন্ডল, এগুলা কি স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র, বুঝছো? আর এই যে জায়গাটা, এই যে তোমার এটাকে বলা হবে যে বিষুবীয় অঞ্চল। কি বলা হবে? বিষুবীয় অঞ্চল, বুঝছো? আর এগুলা তো আমরা জানি, এগুলা হচ্ছে মেরু। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আমরা প্রথম বৈশিষ্ট্য কি লিখতে পারি, যে ক্রোমোজোম গুলা কি হবে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা হবে। ঠিক আছে, আর এখানে কি হবে, ক্রোমাটিড দুটি, এই যে ক্রোমাটিড আমি বলে দিচ্ছি, ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইম্পর্টেন্ট ভাইয়া, সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হবে। বুঝছো? আগের ধাপে আমি কি বললাম, যে নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটতে থাকে, আর এই ধাপে আসে নিউক্লিওলাসের, কি লিখতেছি, লাসের ও নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন এর সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে, দেখো ক্রোমোজোম গুলা কি হয়েছে, যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে এবং
ক্রোমোজোম গুলা সর্বাধিক খাটো, সর্বাধিক এই অধ্যায় কি হবে, সর্বাধিক খাটো মোটা হতে শুরু করবে। তারপরে কি হবে, ক্রোমাটিড দুটি, এই ক্রোমাটিড, এই যে দেখো আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি ভাইয়া আপুরা, এটা কি আঁকতেছি আমি, ক্রোমোজোম, কি আঁকতেছি, এটা ক্রোমোজোম। এখন এখানে কি হবে, ক্রোমাটিড দুটি, আমি কি বলেছিলাম ভাইয়া, এই যে একটা ক্রোমোজোম, এই যে এটাকে আমরা বলতেছি একটা ক্রোমাটিড, এইটাকে একটা বলতেছি ক্রোমাটিড। তখন কি হচ্ছে দেখো দেখি, ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে। এখন কি, এই যে মোস্ট ইম্পর্টেন্ট সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হবে। এই জায়গাটা বা এই অংশ, এই যে লাল অংশটার নাম কি, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়ে যায়। তখন কি হবে, আকারটা এইরকম হয়ে যাবে। আকারটা কি রকম হবে, তখন আকারটা এই যে বিভাজন হয়ে যাওয়ার পর আমরা পরের ধাপে এটা শিখবো, পরের ধাপে এটা পড়বো। এই যে তোমার ক্রোমোজোমটা এইভাবে বিভক্ত হয়ে যাবে, মানে এই যে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হবে, এই যে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, ক্রোমাটিড দুটি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, দেখো এখানে কিন্তু নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে কোন ধাপে, মেটাফেজ ধাপে। বুঝছো, এই সুন্দরভাবে এই কথাটা একটু গুছিয়ে বৈশিষ্ট্যগুলা সুন্দরভাবে লিখতে পারো এখানে, ইনশাআল্লাহ এখানে, বুঝতে পারছো। এখন আমরা কি পড়বো ভাইয়া, এখন আমরা পড়বো হচ্ছে অ্যানাফেজ পর্যায়। এখন কি পড়বো, অ্যানাফেজ। তাহলে আমরা এখন কি পড়ি, অ্যানাফেজ, এটা আমরা অ্যানাফেজ, তাই না, অ্যানাফেজ। আমরা অ্যানাফেজের চিত্রটা আঁকাই, চিত্রটা কেমন হবে, এই যে আমরা এই যে চিত্রটা আমরা আঁকাইলাম, এটা হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে চিত্রটা হবে এমন। এই যে এখানে হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু গুলা, আচ্ছা সরি এটা কি নিতেছে, তো ভাগে বিভক্ত। তাহলে তোমার হচ্ছে কি, প্রতিটি কি হবে, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আছে যে, ঠিক আছে, এই যে সেন্ট্রোমিয়ার কি হবে, দুই ভাগে বিভক্ত হবে, অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হবে, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। এবং এরপরে আমরা এখানে কি দেখতে পাবো, যে তোমার হচ্ছে যে সেন্ট্রোমিয়ার যে আছে, এই যে সেন্ট্রোমিয়ার হবে অগ্রগামী, সেন্ট্রোমিয়ার কি হবে, অগ্রগামী। এবং বাহুগুলো অনুগামী হবে, কি হবে, বাহুগুলো অনুগামী হবে, অনুগামী। ক্রোমোজোম গুলো VLCI এর মতো আকার ধারণ করবে, আকার ধারণ করবে, বুঝছো। আর কি হবে, ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আরেকটা কি হবে, ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে, দেখো ভাইয়া আমরা কি জানলাম এখানে, অ্যানাফেজ পর্যায়ে কি হচ্ছে, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হচ্ছে। এই যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলা কি হচ্ছে ভাই, এই যে সেন্ট্রোমিয়ার যে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, দুই ভাগে বিভক্ত হওয়ার পর অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হবে। এই যে এটা একটা অপত্য ক্রোমোজোম, এটা একটা অপত্য ক্রোমোজোম।
তারপর কি হচ্ছে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, এই যে সেন্ট্রোমিয়ার আছে না, এই যে দেখো এটা কি মেরুর দিকে, এই জন্য সেন্ট্রোমিয়ার গুলা কি অগ্রগামী। আর তোমার হচ্ছে বাহুগুলা কি হচ্ছে অনুগামী হচ্ছে, বাহুগুলা কি হচ্ছে ভাই অনুগামী। তারপর কি ক্রোমোজোম গুলা কি, এই যে ক্রোমোজোম গুলা ভি এল জেড আই এর মতো। তারপরে হচ্ছে কি জেড হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক, আই হচ্ছে কি টেলোসেন্ট্রিক। তাহলে এই আকারগুলো ধারণ করবে এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে। এখানে যে তোমার এই যে এগুলা তো কি, এগুলা হচ্ছে ক্রোমোজোম, এই যে অপত্য ক্রোমোজোম গুলা, এই যে এরা কি মেরুর দিকে চলে যাচ্ছে, মেরুর দিকে চলে যায় মানে এদের এখন কাজ কি, ওই যে দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে, দুইটা অপত্য কোষ সৃষ্টি করার কাজে তারা লেগে গেছে। তারা এই যে মেরুর দিকে চলে আসবে, আসে কি হবে এর পর্যায়ে আমরা এখন দেখবো টেলোফেজ পর্যায়ে আমরা এখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। ভাইয়া বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো তো? এখন আমরা কি করব টেলোফেজ পর্যায়ে, এটা কি মাইটোসিসের শেষ পর্যায়ে, মানে তোমার হচ্ছে যে প্রোফেজ যে আছে, প্রোফেজের পুরো উল্টাটা এখানে ঘটবে। তাহলে এখন আমরা টেলোফেজ পর্যায়ে আলোচনা করি। টেলোফেজ এখন আমরা আলোচনা করব টেলোফেজ। আমরা চিত্রটা একটু আঁকি, এখানে একটা আমরা কোষ প্লেট দেখতে পাবো, এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের হচ্ছে তোমার আবার হচ্ছে কি হবে পুনর্বিভার করবে, মুখে আসতেছে না, এই যে স্পিন্ডল যন্ত্রগুলো আছে না, এগুলা কি আস্তে আস্তে ভাঙতে থাকবে, ভাঙতে কি হবে, এই যে একটা কোষ প্লেট সৃষ্টি হবে এবং এই যে তোমার স্পিন্ডল যন্ত্রগুলা কি হবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা অপত্য কোষ, ঠিক আছে। এখন এখানে প্রথমে কি, এটা হচ্ছে কি মাইটোসিসের শেষ পর্যায়ে, এখানে আবার কি হবে জল যোজন ঘটবে, পানি যোজন, ওখানে বিয়োজন হয়েছিল এখানে যোজন ঘটবে, এখানে পানি আবার জল যোজন ঘটে। এরপরে কি হবে ভাইয়া, এরপরে হচ্ছে তোমার এই যে ক্রোমোজোম গুলা কি হবে, ক্রোমোজোম গুলা আবার কি হবে সুতার নে ক্রোমোজোম গুলোতে আবার কি হবে জল যোজন ঘটবে। ক্রোমোজোম গুলা কি হবে, ক্রোমোজোম গুলা হচ্ছে তোমার সরু ও চিকন লম্বা হতে শুরু করবে। নিউক্লিওলাস ঘটবে, পুনরাবির্ভাব ঘটবে, নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হবে, নিউক্লিয়ার মেমব্রেন কোষ প্লেট গঠন হবে। তারপরে হচ্ছে দুটি অপত্য কোষের সৃষ্টি হবে, দুইটি অপত্য কোষের সৃষ্টি হবে। দেখো এই যে টেলোফেজ পর্যায়ে কি হচ্ছে ভাইয়া, প্রথমে কি হচ্ছে ক্রোমোজোম গুলাতে জল যোজন ঘটতেছে, ঠিক আছে, ক্রোমোজোম গুলাতে পানি যোজন ঘটতেছে, আবার পানি যোজন ঘটবে। এর দ্বারা কি হবে তোমার এই যে ক্রোমোজোম গুলা যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, যে মেরুর দিকে যে চলে গেল না, মেরুর দিকে চলে যায়, কি হলো তখন তারা কি করলো অপত্য কোষের সৃষ্টি করবে। তখন কি হবে জল যোজনের কারণে ক্রোমোজোম গুলা হচ্ছে কি আবার সরু হবে এবং লম্বা হতে শুরু করবে, ঠিক আছে, এবং নিউক্লিয়াসে পুনরাবির্ভাব ঘটবে, মানে নিউক্লিওলাস আবার এখানে আবির্ভাব হবে, ঠিক আছে। আবার এই টেলোফেজ পর্যায়ে ওই যে তোমার হচ্ছে মেটাফেজ পর্যায়ে যে কি হয়েছিল নিউক্লিওলাসে বিলুপ্ত হচ্ছিল, আর মেটাফেজ পর্যায়ে কি হচ্ছে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ওই নিউক্লিওলাসটা এই টেলোফেজ পর্যায়ে আসে আবার আবির্ভাব ঘটবে, পুনরাবির্ভাব। তারপরে কি হবে নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হবে, এই যে নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়ে গেছে এবং স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে যায়, এটা কি হবে আস্তে আস্তে এটা অদৃশ্য হয়ে যায়। তারপর কি হচ্ছে এখানে কোষ প্লেট গঠন হচ্ছে, কি হচ্ছে ভাইয়া কোষ প্লেট গঠন হচ্ছে। তারপরে কি হবে, তারপরে দুইটি অপত্য কোষ, এই যে এই দুইটি
দুইটি হচ্ছে কি আমাদের হচ্ছে ডটার সেল মানে অপত্য কোষের সৃষ্টি হয়ে গেছে। এই যে এইভাবে করে তো হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজনটা সম্পন্ন হলো, এরপরে হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন হয়, সম্পূর্ণভাবে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে। তাহলে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে মাইটোসিসে একটা মাতৃকোষ, এই যে একটা মনে করো এটা হচ্ছে একটা মাতৃকোষ, ঠিক আছে, এই মাতৃকোষ থেকে যে দুইটা অপত্য কোষের সৃষ্টি হইলো, এই দুইটা অপত্য কোষের সৃষ্টি হলো, এখানে মানে এখানকার ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে এবং এখানে যে ডিএনএ হুবহু অনুলিপন, সেখানেও কি হবে, ডিএনএ হুবহু একটা অনুলিপন আমরা পাবো, ঠিক আছে। এখানে যা থাকবে মাতৃকোষে যা থাকবে অপত্য কোষে যায় তাই হবে। এটা ছিল মাইটোসিস মানে কোষ বিভাজন, ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজন। এখন আসো মাইটোসিস প্রকারভেদ, গুরুত্বটা কি ভাইয়া? মাইটোসিস কোষ তোমাদের বইয়ে দেওয়া আছে অনেক সুন্দরভাবে। মাইটোসিস কোষ বিভাজনের পরে কি হয়, আমাদের দেহের বৃদ্ধি ঘটে। এককোষী একটা জাইগোট থেকে আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি হচ্ছে মাইটোসিসের কোষ বিভাজনে। তারপরে কি হচ্ছে, বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটবে। এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে অঙ্গ প্রজনন সাধিত হবে এবং আমাদের শরীরে কোথাও যদি কেটে যায়, শরীরে যদি কোথাও ক্ষতস্থান সৃষ্টি হয়, সেই ক্ষতস্থানে আবার কি হবে, মাইটোসিস কোষ বিভাজনের ফলে সেই ক্ষতস্থানটা কি হবে, পূরণ হবে। এবং মাইটোসিসের ফলে, ঠিক আছে, আমাদের জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় থাকবে এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করবে। এবং কি আমাদের এই মাইটোসিস কোষ বিভাজন বৃদ্ধি, জননাঙ্গের বৃদ্ধি, ঠিক আছে, এককোষী একটা জাইগোট থেকে একটা মানুষ হয়, তার কি মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমরা আস্তে আস্তে কি হয়, বেড়ে উঠি এবং আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। আর সুন্দরভাবে তোমাদের পরীক্ষায় তো আসবে, সুন্দরভাবে তোমরা নোট করে এই মাইটোসিস কোষ বিভাজনটা লিখবা, নোট করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, বুঝছো? এর দ্বারা কি হবে, তুমিও উপকৃত হলো, তোমার আরেক ভাই সেও উপকৃত হলো। এখানে আরেকটা কাহিনী হচ্ছে কি ভাই, অনিয়ন্ত্রিত মাইটোসিস। এই অনিয়ন্ত্রিত মাইটোসিস আমরা সবাই জানছি যে টিউমার হয়, ক্যান্সার হয়, ঠিক আছে না? এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল আমরা কি জানি যে একটা মাতৃকোষ বিভাজনের ফলে দুইটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। দিস ইজ কল্ড মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে, সমীকরণিক বিভাজন। একটা মোস্ট ইম্পর্টেন্ট, সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে বা কেন বলে মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? কারণ মাতৃকোষের ডিএনএ হুবহু অনুলিপি বা ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি সমীকরণিক বিভাজন, বুঝছো? ভিডিওটা একটু ক্লাস, যেহেতু পুরো অধ্যায়টা আমরা আলোচনা করতেছি, এই জন্য ক্লাসটা একটু দীর্ঘ হচ্ছে। তাহলে আমরা কি বলতেছিলাম যে মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস, যখন এইটা তো নিয়ন্ত্রিত থাকে, যখন একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এটা নিয়ন্ত্রিত। যখন হচ্ছে বিভিন্ন ভাইরাসের আক্রমণের ফলে, তারপর হচ্ছে তোমার এই যে কি বলে, হিউম্যান পেপিলোমা ভাইরাস, এই যে E6 এবং E7 এই জিনটার কারণে প্রোটিনগুলো আমাদের কোষ বিভাজনের প্রোটিনগুলো নষ্ট হয়ে যায়, এরা আক্রমণ শুরু করে, তখন কি হয়, টিউমারের সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকে আমরা বলতেছি ক্যান্সার কোষ। এই অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের এটাই হচ্ছে ফলাফল। অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হবে, ক্যান্সারের সৃষ্টি হতে পারে। এরপরে আমরা জানবো মিওসিস কি, মিওসিস এবং মিওসিসের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে ভাইয়া? তাহলে এখন আমরা জানবো মিওসিস। তাহলে আমাদের মিওসিস জনন কোষে ঘটে। মিওসিস কোথায় ঘটে? জনন কোষে। মিওসিসটা আমিও আগে বুঝতাম না, বুঝছো? মিওসিস কোথায় ঘটে ভাইয়া? জনন কোষ বলতে কি, আমাদের হচ্ছে শুক্রাণু ডিম্বাণু কিন্তু হচ্ছে কি n সংখ্যক, মানে হ্যাপ্লয়েড n, ঠিক আছে। আমরা কি পড়তেছি ভাইয়া? মিওসিস বা হ্রাসমূলক বিভাজন। মিওসিসকে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? কারণ আমরা কি জানি যে মিওসিসের সংজ্ঞাটা কি ভাইয়া, যে কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে কয়টা, এই যে একটা মাতৃকোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হয়? 4টা। একটা মাতৃকোষ থেকে 4টা কোষের সৃষ্টি হয়। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে কোষ বিভাজনের ফলে একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষের সৃষ্টি হয়। কয়টা? 4টা।
4টি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি মিওসিস কোষ বিভাজন। আরেকটু যদি আমরা স্ট্যান্ডার্ড ভাবে বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো যে কোষ বিভাজনের ফলে নিউক্লিয়াস কি হয় পরপর 2বার বিভাজিত হয়। এই যে নিউক্লিয়াস কি হয়েছে 2বার বিভাজিত হয়েছে 2বার। আর এর যে ক্রোমোজোমগুলা একবার বিভাজিত হবে। ক্রোমোজোম কয়বার বিভাজিত হবে? একবার। তাহলে নিউক্লিয়াস 2বার বিভাজিত হবে, ক্রোমোজোম একবার বিভাজিত হবে। এবং তোমার এই যে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা কি হবে? অপত্য কোষে অর্ধেক হবে, অর্ধেক। তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে? মাতৃকোষের অর্ধেক হচ্ছে। এখানে যদি এটা যদি 2n হয় ভাইয়া, এগুলা কি হবে? n। এগুলা কি হবে? n। বুঝছো? এই জন্য আমাদের যে জনন কোষ, শুক্রাণু, ডিম্বাণু, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড কোষ বা n সংখ্যক কোষ। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এখন এই মিওসিস কোষ বিভাজন যদি না হইতো তাহলে কিন্তু আমাদের এই জাতটা বা এটা কিন্তু তোমার কি বলে এর ভারসাম্যটা রক্ষা পাইতো না। কারণটা কি আমি বুঝিয়ে বলি। আমিও এই বিষয়টা নিয়ে প্রথম আমিও এটা বুঝি নাই, তারপরে আমি বুঝতে পারছি। দেখো, আমাদের হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, ঠিক আছে, শুক্রাণু আমাদের পুংজনন কোষ হচ্ছে কি শুক্রাণু, এবং স্ত্রী জনন কোষ কি ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে কি তৈরি হয় ভাইয়া? এককোষী একটা জাইগোট সৃষ্টি হয়। কি হয়? এই যে জাইগোট সৃষ্টি হয়। তাহলে আমরা কি জানি? এটা হচ্ছে n সংখ্যক, এটা কি n, আর এই n আসে কি হয়ে যায়? তখন 2n হয়ে যায়। বুঝতে পারতেছো? যদি 2n না হইতো, দেখো এখন এরা যদি 2n হইতো, তখন এই 2n যায় কত হইতো? এখানে 4n হইতো। আর এটা প্রতিনিয়ত এর সংখ্যাটা প্রতিনিয়ত দ্বিগুণ হইতো। তখন কি হচ্ছে? আমাদের যে জাতটা বা আমাদের যে ভারসাম্যটা এটা রক্ষা পাইতো না। বুঝছো? কারণ তোমাদের বইয়ে দেখা একটা ব্যাঙের হচ্ছে এরকম একটা বিভাজনের ফলে একটা নতুন জাতির সৃষ্টি হয়, নতুন জাতের একটা ব্যাঙ সৃষ্টি হয়ে গেছে। দেখো ছোট ব্যাঙ কত বড় ব্যাঙ হয়ে গেছে। তাহলে এই নিয়ন্ত্রণটা করে মানে কি করে? এটা সার্কেলটা কেমন? এই যে n থেকে 2n, ঠিক আছে, আবার 2n থেকে n, আবার ঠিক আছে, আবার হচ্ছে আমরা এই যে 2n থেকে n, আবার হচ্ছে 2n পাচ্ছি। তাহলে দেখো, একটা পুংজনন কোষ এবং একটা স্ত্রী জনন, একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, এই ডিম্বাণুর মিলনের ফলে হচ্ছে জাইগোট, এবং এই জাইগোট সৃষ্টি হওয়ার ফলে জাইগোটটা কি হচ্ছে? পরপর মাইটোসিস বিভাজন হতে কি হচ্ছে? একটা পূর্ণাঙ্গ দেহ সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের মিওসিস যে বিভাজনটা আছে, মিওসিস বিভাজনের প্রথমবারে হচ্ছে মিওসিস বিভাজনটা ঘটে। এরপরে নিউক্লিয়াসটা যখন প্রথম বিভাজিত তখন সেখানে মিওসিস ঘটে, এবং এরপরে যখন হচ্ছে তোমার নিউক্লিয়াসটা আরেকবার বিভাজিত হয় তখন এখানে মূলত হচ্ছে যে বিভাজনটা ঘটে সেটাকে আমরা হচ্ছে এই বিভাজনটা তখন কি মাইটোসিসের মতো একটা বিভাজন ঘটে। এখানে আমরা বলতেছি এটা হচ্ছে মিওসিস 1, এটা বলতেছি মিওসিস 1, আর এটা হচ্ছে মিওসিস 2। ঠিক আছে, এটা নিয়ে আমরা ডিটেইলস এখন আলোচনা করি। ঠিক আছে, এটা কি আমরা বলতেছি মিওসিস 1 বা মাইটোটিক বিভাজন 1 এবং মাইটোটিক বিভাজন 2। তাহলে এখানে একটা কাহিনী বা একটা বিষয় কি জানো? তাহলে এ হচ্ছে কি তোমার ভারসাম্যটা আমাদের ক্রোমোজোম গুলার মাধ্যমে কি দেহের হচ্ছে আমাদের যে একটা জাত বা আমাদের যে চুলের রং, আমার গায়ের রং, এই রংগুলা কি এই যে ক্রোমোজোম গুলোর মধ্যে যে জিন থাকে, এই জিন হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে। কেউ লম্বা হয়, কেউ খাটো হয়, কারো চুল সাদা হয়। ঠিক আছে, এই বিষয়গুলা এই ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, জিন এটা কি বহন করে, বংশগতির মাধ্যমটা বা বংশগতির যে পর্যায়টা এটা সে কি করে বহন করে নিয়ে যায়। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই জন্য আমাদের কি বংশগতির যে পরম্পরা বা বংশের যে পরম্পরাটা এটা ঠিক থাকে। দেখো অনেকেই বলে যে একে দেখতে ওর মায়ের মতো হয়েছে, ওর হচ্ছে চুলের স্টাইল বা ওর হচ্ছে দেহের স্ট্রাকচার বা দেহের ইয়াটা ওর বাবার মতো হয়েছে, হ্যাঁ, ওর বাবার মতো রাগ ওর হয়েছে, বা ওর বাবার মতো হচ্ছে এর তোমার বিভিন্ন এরকম বংশগতির যে পরম্পরাটা একটা থাকে না, যে ওর বাবার মতো হয়েছে, এর মায়ের মতো হয়েছে, এর এই সেই হাবি যাবে। এইটাই হচ্ছে তোমার যে জিন আছে ক্রোমোজোমের মধ্যে, এই জিনটা এগুলো হচ্ছে কি বহন করে। আমার কথা বুঝতে পারছো? 2n আর n এর কাহিনীটা, মিওসিসের কাহিনী। মিওসিস কেন? মিওসিস যদি না হইতো তাহলে কিন্তু আমাদের এই যে জাতটা ঠিক থাকতো না।
ঠিক আছে, বায়োলজির ভাষায় যাত্রা ঠিক থাকতো না। আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত এটা, যে আমরা এটা কি হচ্ছে আমাদের বংশ পরম্পরায় এই বিষয়টা আমরা হচ্ছে ক্লিয়ার ভাবে চলছে, বুঝছো? তাহলে কোষ মিওসিস কাকে বলতেছি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমগুলো একবার বিভাজিত হয়, এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। বুঝতে পারছো? তোমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে না, এখানে একটা চিত্র দেওয়া আছে না, দেখো এখানে যেমন এখানে হচ্ছে তোমার মনে করো এখানে যে ক্রোমোজোম, ঠিক আছে, এখানে এই যে 2টা করে ক্রোমোজোম আছে, এটা যখন বিভাজন হবে, বিভাজন হওয়ার পরে তোমার এখানে এই যে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হওয়ার পরে ক্রোমোজোম গুলাও এখানে একবার বিভাজিত হয়। এখানে কি হবে, এখানে যেহেতু 2টা করে আছে, এখানে তোমার তখন একটা করে হবে, ঠিক আছে। আবার সেম পর্যায়টা এখানে যখন আরেকবার বিভাজিত হবে, এই যে তোমার ক্রোমোজোমের যে কাহিনীটা বা ক্রোমোজোমটা যে আছে, এই ক্রোমোজোমটা কিন্তু সমান থাকবে, ঠিক আছে। ক্রোমোজোমটা কি থাকবে? সমান। এখানে জোড়া ছিল, এখানে একটা হয়ে গেছে, এখানেও একটা হবে। তাহলে এখানে যদি তোমার হচ্ছে 46 জোড়া, সাপোজ এখানে 46 জোড়া থাকে, তাহলে এখানে হচ্ছে তোমার 23 জোড়া, এখানেও হবে কি 23, এখানেও হবে 23। বুঝতে পারলাম? এটা যদি হয় 2n, এগুলা হবে nn, এগুলা কি হবে nn। এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, বুঝছো ভাইয়া? মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব অনেক। মিওসিস কোষ বিভাজনের ফলে আমাদের বংশগতি পরম্পরাটা ঠিক থাকে, এবং মিওসিস কোষ বিভাজন এই যে তোমার এই যে বললাম এখানে যে 2বার কোষটা বিভাজিত হচ্ছে, মানে নিউক্লিয়াস, এটা একবার বিভাজিত হয়, এই যে 2টা সৃষ্টি হলো, আবার এটা আরেকবার বিভাজিত হয়, এই যে 2টা 4টা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা বলতেছি মিওসিস 1। মিওসিস 1 তোমার বইয়ের শেষে দেওয়া আছে, দেখিও। আর এটাকে আমরা বলতেছি কি মিওসিস 2। মিওসিস 1-এ কি হয়? মিওসিস 2টা কি একবারে হচ্ছে তোমার প্রায় মাইটোসিস কোষ বিভাজনের মতো, বুঝতে পারলা? মাইটোসিস কোষ বিভাজনের মতো। এখানে হচ্ছে তোমার এখানে কি হয়, তোমার হচ্ছে ক্রোমোজোম গুলো অর্ধেক হয়, ক্রোমোজোম গুলোর পরিবর্তন হয়, ক্রোমোজোম গুলোর পরিবর্তন হয়, ঠিক আছে, অর্ধেক হয়ে যায়। আর এখানে ক্রোমোজোমের পরিবর্তন হয় না, এখানে যা থাকে তাই থাকে। এর দ্বারা আমরা বুঝতে পারি নিউক্লিয়াসটা একবার বিভাজিত হচ্ছে, আর নিউক্লিয়াস পরপর 2বার বিভাজিত হচ্ছে, এবং ক্রোমোজোমগুলা কি হচ্ছে ভাইয়া, একবার করে বিভাজিত হচ্ছে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাই মিওসিস, তাকেই আমরা কি বলতেছি? মিওসিসের কিছু আমরা গুরুত্ব বলি। মিওসিস বিভাজনের ফলে জনন কোষ উৎপত্তি লাভ করে। মিওসিস বিভাজনের ফলে কি হয়? জনন কোষ উৎপত্তি লাভ করে, এবং মিওসিস কোষ বিভাজনের কারণে ক্রোমোজোম সংখ্যা নির্ধারিত থাকে। জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় একই থাকে। মিওসিস কোথায় ঘটে ভাইয়া? মিওসিস ঘটে হচ্ছে জনন মাতৃকোষে। বিষয়টা কিন্তু খেয়াল রাখিও, মিওসিস ঘটে জনন মাতৃকোষে। আর মাইটোসিস কোথায় ঘটে? জননাঙ্গের বৃদ্ধিতে বা বিকাশে। এটা নিয়ে কিন্তু গুলাই ফেলাইও না। জনন মাতৃকোষ বলতে শুক্রাণু, ডিম্বাণু, ঠিক আছে, এই জায়গাগুলাতে আমাদের কি জনন মাতৃকোষ, যেহেতু জনন মাতৃকোষে শুক্রাণু ডিম্বাণুতে কি হচ্ছে আমাদের এই মিওসিসটা ঘটে। এবং মিওসিসের অন্যতম একটা বৈশিষ্ট্য, অন্যতম একটা গুরুত্ব হচ্ছে মিওসিস কোষ বিভাজনের ফলে বংশ পরম্পরাটা টিকে থাকে। বুঝতে পারলা? তাহলে যদি এই ক্লাসটার মধ্যে যদি ভাইয়া ক্লাসটা না বুঝতে পারো, অবশ্যই কমেন্টে জানিও যে ভাইয়া এই বিষয়টা আমি বুঝতে পারিনি। তাহলে তোমাদের কমেন্ট সাপেক্ষে আমি ওই বিষয়টা বা ওই টপিকটা বা ওই বিষয়টার উপর আরেকটা ক্লাস বা আরেকটা ভিডিও আমি দেব। অবশ্যই জানাবো ভাইয়া, বুঝতে পারছো? ঠিক আছে, প্রায় হচ্ছে তোমার 57 থেকে 58 মিনিট বা 1 ঘন্টার মতো একটা ক্লাস
হয়ে গেল। এই ক্লাসটা পুরোটাই দেখো, ইনশাআল্লাহ এই সেল ডিভিশন নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না, ঠিক আছে? কোনো রকম চিন্তা থাকবে না তোমাদের। এই সেল ডিভিশন নিয়ে যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো তুমি একদম ক্লিয়ার করে ফেলবা। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, তোমাদের বইয়ে একটা সুন্দর কথা এখানে বলছে শেষে, সেই কথাটা হচ্ছে যে কি, যে মিওসিস কোন জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতি টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। দেখো তোমাদের বইয়ে কিন্তু শেষে একটা সুন্দরভাবে কথা লেখা আছে যে এই বিভাজনের ফলে, মিওসিস বিভাজনের ফলে কি হচ্ছে, প্রজাতিটা টিকে থাকতেছে। বুঝতে পারছো আমার কথা? এবং কি হচ্ছে, বংশ পরম্পরাটা টিকে থাকে। তাহলে মিওসিস কোষ বিভাজনের ফলে দেখো, মিওসিস কোষ বিভাজনের প্রথম বিভাজনটাকে আমরা কি বলতেছি, মাইটোটিক বা মিওটিক বিভাজন বা মিওসিস 1। হ্যাঁ, যে মিওসিস 1 এ কি হচ্ছে, এবং দ্বিতীয় বিভাজনটাকে আমরা বলতেছি মিওসিস 2। মিওসিস 1 এ কি হচ্ছে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। কিন্তু মিওসিস 2টা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ, বা মাইটোসিস কোষ বিভাজনের মতো, কিন্তু মাইটোসিস না, মানে মাইটোসিস কোষ বিভাজনের মতো মিওটিক 2। এখানে কি হচ্ছে, এখানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা থাকতেছে সেটাই। বুঝতে পারছো আমার কথা? তো এই ছিল ভাই আজকের ক্লাস, ঠিক আছে? ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, এবং কোন কোন বিষয়গুলো তোমার বুঝতে সমস্যা হচ্ছে ওই বিষয়গুলো আমাদেরকে ইন্ডিকেট করে দিও। যদি তোমার ওই বিষয়টা বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে বলিও ভাইয়া, আমরা যদি তোমাদের লাগে আমরা ওটার উপর আরেকবার আমি একটা ভিডিও বানাই দিব, যে ভাই আমি এই বিষয়টা বা এই জিনিসটা আমি বুঝতে পারিনি, এটা আরেকটু আমাকে বুঝাই দেয়। আমরা অবশ্যই তোমাদেরকে বুঝাই দেয়। আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ওই গ্রুপে নক করবা, ওই গ্রুপে আমাদেরকে বলবা, বা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবা। বুঝছো? ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়া, দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। ক্লাসটা হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, ঠিক আছে? আমরা এরপরে লাইভ ক্লাস নিয়েও তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আলবিদা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।